আচ্ছা, এখান থেকে একটা মান বেরোয়েছে, তাই না? তো এখন এটা যে বেরোইছে ঘনমাত্রাটা, এটা কার মান বেরোইছে? এটা বেরোইছে হচ্ছে এর মান। কার মান বেরোইছে? এর ঘনমাত্রা বেরোইছে। এখন বি এর ঘনমাত্রা বের করতে হলে কি করতে হবে? 2 দ্বারা গুণ করতে হবে। বি এরটা যখন বের করবা তখন কি করবা? 2 দ্বারা গুণ করবা, তাহলে হয়ে যাবে। তাহলে A2 প্লাস এবং B মাইনাস এখন মাত্রা আমরা পাইলাম। এখন বলছে যে ঘ নাম্বার কোশ্চেন, 0.1 মোলারিটি HCl2 দ্রবণে AB2 এর দ্রাব্যতার কি কোনো পরিবর্তন হবে কিনা, পিএস কত পরিবর্তিত হবে, এই অঙ্কটা করো। তাহলে এটা সমআয়ন প্রভাবের অঙ্ক, সমআয়নের অঙ্ক, ঠিক আছে? সো প্রথমে তুমি কি, আমরা কিন্তু গ নাম্বারে কিন্তু দ্রাব্যতা বা ঘনমাত্রা বের করছি। আমরা ঘনমাত্রা বের করছি না অলরেডি? কিন্তু আমরা গ নাম্বার থেকে যে এস এর মানটা পাইছিলাম, এটাই কিন্তু হচ্ছে ঘনমাত্রা, ঠিক আছে, AB2 এর। সো এখন AB2 ঘনমাত্রা আমরা পাইছিলাম কত, 4 পয়েন্ট কত জানি, 4.44 into 10 plus 19. 4/10⁻13, 19 না? 19। 20। আচ্ছা, কারেন্টটা চলে গেলে মাঝে মাঝে নেটের সমস্যা হয়ে যায়। তো এটা হলো উত্তর বেরিয়েছিল। এখন দেখো, যখন ঘ নাম্বার করবা তখন কি করবা? এখন AB2, আগে ছিল AB2, এখন কি যোগ করছো? ACl2। তাহলে AB2, এটা আমরা A2 প্লাস আর B মাইনাস। বি আছে কয়টা? 2টা। এখন আমরা যোগ করছি ACl2, কি যোগ করছি? ACl2। তাহলে ACl2 ভাঙলে কি হয়? A2 প্লাস আর Cl মাইনাস। ক্লোরিন কয়টা আছে? 2টা, ঠিক আছে, ক্লোরিন আছে 2টা। এখন ক্লোরিন ভাইয়া, বলছিলাম ওই যে উদ্দীপকে কেএসপিটা, 10 plus 55 না 10 plus 35? 35। ও, আমি তো 55 দেখছি, ওই জন্য এলোমেলো আসছে। তাহলে এখন হচ্ছে উত্তর তাহলে কত এস এর আসছে? মান, এস এর মান তাহলে আসতেছে, দাঁড়ান ভাই। ভাবিয়া তুমি করো না? ক্যালকুলেটর নাই? টু পয়েন্ট আমি তো সিক্স ভাবছি আমারটা ভুল হয়েছিল, এ টু কারণে পয়েন্ট চুপ জিরো করে আসছিলাম। 2 পয়েন্ট কত আসছিল? 2.061 into 10 plus 12। 12। 10⁻12। আচ্ছা, আমি আরো ভাবছি আমারটা ভুল হয়েছে, এ কারণে চুপ করে বসে আছি। এখন তুমি কি করবা বলো তো? আবার সে কেএসপি লিখবা। কেএসপি ইকাল টু কি? কেএসপি ইকাল টু 4s কিউব। এটা আমরা মোটামুটি জানি যে 4s কিউবই হবে। কিন্তু 4s কিউব তো এখানে দিলে হবে না, তাই না? আমাদের কি করতে হবে? আগে কেএসপি ইকাল টু A2 প্লাস আর B মাইনাস। বি কয়টা আছে? 2টা। এখন এই দুইটি দুই কি হবে? এখানে পাওয়ার হয়ে যাবে, তাই না? পাওয়ার হয়ে গেল। আচ্ছা, এখন আমাদের কমন আয়ন কোনটা? সমআয়ন হচ্ছে এইটা, তাই না? এটা হলো সমআয়ন। আমরা কি লিখবো? S+0.1। কেন 0.1 লিখবো? কারণ এইটার ঘনমাত্রা বাড়ছে, এটার ঘনমাত্রা কিন্তু বাড়ে নাই, সো এটা এরকমই থাকবে, 2s স্কোয়ার, এরকমই থাকবে। কিন্তু বাড়ছে কোনটা? এ বাড়ছে। সো আমরা এখানে দিলাম ইকুয়াল টু। এখন এই এস এর মানটা বাদ যাবে, এই এসটা আর থাকবে না। আমরা কিন্তু এস এর মানটা বের করছিলাম, তাই না? সরি, এস এর মান কিন্তু আমরা একবার বের করছি গ নাম্বারে, ওইটা তো আছেই। এখন এই এস এর মানটা তো আমার বাদ যাবে, কারণ কি? কারণ এই মানটা অনেক নগণ্য। এই মানটা কি? অনেক নগণ্য, এই তুলনায় অনেক নগণ্য। তাহলে কি হবে? 2s স্কোয়ার। তাহলে কি হবে? এই মানটা এখন আমাদের 0.1 এটা থাকবে, এবং
4s²। এখান থেকে এস এর মানটা বের করবা। রিয়া কি বুঝতেছে না দিকে চলে গেছে নাকি? হ্যাঁ, ওই আগের ক্লাস করতে গেছে। আসলে বুঝবে না তো এখন, এটা এটা না করলে, ওগুলো না করলে এগুলো বোঝা যাবে না আসলে। তাহলে দেখো এই এস এর মানটা বের করো, কত হয়। কেএসসির মান তো দেওয়াই আছে, 3.5 × 10⁻³ 9.35 × 10⁻18। 9.35 × 10⁻18 এটা হইলো। আচ্ছা, তাহলে এইটা যে হইলো, আগেরটা ছিল 2.061 × 10⁻12। তাহলে এটা অবশ্যই কম, এটা বেশি। তো দ্রাব্যতা কি হ্রাস পাইছে কিনা? দ্রাব্যতা হ্রাস পাইছে, দ্রাব্যতা অনেকখানি হ্রাস পাইছে। এখন তোমাকে বলছে, প্রশ্নের মধ্যে বলছে হচ্ছে যে পিএস কত পরিবর্তন হবে। আগে তুমি দ্রাব্যতা পরিবর্তন কত হয় দেখো, বিয়োগ করো, এটা হচ্ছে বড় মান, বড় থেকে ছোট বিয়োগ করো। এইটা 12 থেকে এটা বিয়োগ করো, এখানে কত হয় দেখো। কত হয়েছে এখানে? 2.061 × 10⁻12। আরে বিয়োগ করার পরে কি হবে এটা বলো। হ্যাঁ, বিয়োগ করার পরে টু ওটাই আসছে, পয়েন্ট আমি জিরো জানি। সিক্স ইন্টু 10⁻12। হ্যাঁ, ওটাই। এটা থেকে এটা বিয়োগ করলে এটা আসে। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা পাইলাম এইটা। এখন আসো, যখন তোমাকে পিএস বের করতে বলবে, পিএস বের করতে গেলে কি লাগবে আমাদের? হয় হাইড্রোক্সিল ঘনমাত্রা লাগবে, নয়তো হচ্ছে কি লাগবে, হাইড্রোজেন প্লাস আয়ন ঘনমাত্রা। তো তোমাকে হচ্ছে ঘনমাত্রা গ নাম্বারে কি বের করছিলাম? গ নাম্বারে আমরা বের করছিলাম 2.061 × 10⁻12। এটা ছিল ঘনমাত্রা। তো এটা দিয়ে কি এখন তুমি বের করতে পারবা পিএস এর মানটা? ওই যে মাইনাস লগ, ওইরকম ওটা করে। এখন এটা মাইনাস লগ, এটা কি অ্যাসিড না বেস তুমি কিভাবে বুঝবা? এটা বেস, মানে ওইটা কি বেস না এটা। কিভাবে বুঝলে এটা বেস? এখানে তো SCl2 Ab2 এগুলো দেওয়া আছে, এখানে তো কোনো প্রতীক নাই, তুমি কিভাবে বুঝবা যে এটা এটা অ্যাসিড এটা বেস? এই তার সিএলটা হচ্ছে ক্লোরিন বুঝাইছি না? ও না, দাঁড়া, কি বলছি। এখান থেকে এইটা পিএস বের করা যাবে না, ঠিক আছে? এখান থেকে পিএস বের করা যাবে না। যদি তোমার অ্যাসিড বা বেস থাকে, ধরো বেস দেওয়া ছিল, তাহলে বের করা যাইতো অ্যাসিড বা বেস দেওয়া থাকলে। যেহেতু এটা প্রতীক সংকেত, সো এখানে পিএস বের করা যাবে না। ধরো এইখানে আমি যদি বলতাম যে সোডিয়াম হাইড্রোক্সাইডের হচ্ছে, সোডিয়াম হাইড্রোক্সাইডের হচ্ছে তোমার এইটা ঘনমাত্রা, তখন তুমি কি করতা? তুমি হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা নিতা, মাইনাস লগ হাইড্রোক্সিল, এই ঘনমাত্রাটা এখানে বসাইতা, তাহলে একটা মান বের হইতো। এই মানটা হবে পিওএস। কি বের হবে এটা?
পিওএস। কেন পিওএস হবে? এটা হচ্ছে ক্ষার, তাহলে এই মানটা বের করো। মানটা বের করছো? এখানে একটা পিওএইচ এর মান আসবে। এই পিওএইচ এর মানটা, তখন তুমি কি করবা, পিএস প্লাস পিওএস ইকাল টু 14। তখন তুমি পিএস এর মানটা পেয়ে যাবা। ঠিক আছে? এটা হলো সোডিয়াম হাইড্রোক্সাইড। ধরো এখন আমি যখন সময়ানের কথা বলবো, ধরো জিঙ্ক হাইড্রোক্সাইড দিছি, এই দ্রবণে আমরা কি দিছি? জিঙ্ক হাইড্রোক্সাইড। জিঙ্ক হাইড্রোক্সাইড দেওয়ার পরে একটা ঘনমাত্রা বের হয়েছিল, সেটা ছিল 10⁻18, এরকম ছিল একটা, তাই না? 9 পয়েন্ট কত কত জানি এটা ছিল। তখন তুমি জিঙ্ক হাইড্রোক্সাইড দেওয়ার পরে যে ঘনমাত্রাটা বের হইছে, এটা দিয়ে পিওএস বের করবা, মাইনাস লগ হাইড্রোক্সিল করার পরে একটা পিওএস বের হবে, তখন সেখান থেকে পিএস বের করবা। তাহলে বুঝতে পারবা যে পিএস এর কত পরিবর্তন হয়েছে। বুঝতে পারছো? এটা হলো পিএইচ এর ক্ষেত্রে, মনে রাখবা। না, বুঝছি না। আরেকবার ভাইয়া, আরেকবার বলো। আচ্ছা, সোডিয়াম হাইড্রোক্সাইডের ধরো তোমার দ্রবণের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল। তো এই দ্রবণে যখন সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল, সেখান থেকে আমরা প্রথমে নাম্বারে একটা ঘনমাত্রা বের করছিলাম, এস এর মান, তাই না? এই যে এস এর মানটা বের করছিলাম, এইটা দিয়ে প্রথমে পিওএস বের করবা। কারণ তুমি এখনো কি সময়ান দাও নাই, ওই দ্রবণে সময়ান দাও নাই। তো পিওএস বের হবে কেন? কারণ এটা হচ্ছে ক্ষার, ক্ষারের ক্ষেত্রে পিওএস বের হয়। তারপর তুমি পিএইচ বের করবা এখান থেকে। পিএইচ বের হয়ে গেল কখন? যখন তুমি কোনো কিছু যোগ করো নাই। এটা তখন, খার বুঝলেন কেমনে? হ্যাঁ, এটা খার মানে AB2, খারটা বুঝলেন কিভাবে? আমি এবি টু দিয়ে বলতেছি না তো, আমি সোডিয়াম ও আচ্ছা আচ্ছা হাইড্রোক্সাইড আচ্ছা দিয়ে আচ্ছা। বলতেছি। ওইখানে তুমি এবি টু এর জায়গায় আমি সোডিয়াম হাইড্রোক্সাইডটা বলতেছি আর কি, বুঝছো? তাহলে এবি টু এর জায়গায় আমি সোডিয়াম হাইড্রোক্সাইডটা ধরলাম যে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড যখন দেওয়া থাকবে, তখন তুমি কি করবা, এখানে পিওএস, এখানে মাইনাস লগ দিয়ে তুমি পিওএস টা বের করবা। পিওএস টা বের করার পরে পিএস বের করবা। এখনো তুমি কোনো সময়ান দাও নাই। নাম্বার থেকে আমরা এই যে ঘনমাত্রা পাইছিলাম, এই যে এইটা 2.06 × 10⁻12। যখন আমি জিঙ্ক হাইড্রোক্সাইড যোগ করছি, তখন একটা কি সময়ান উৎপন্ন হয়ে গেছে না? হাইড্রোক্সিল, হাইড্রোক্সিল নামে একটা সময়ান উৎপন্ন হয়েছে। তখন তুমি একটা ঘনমাত্রা বের করছো, সেটা হচ্ছে 9 × 10⁻18। এটা দিয়ে পরে পিওএস বের করবা। পিওএস বের করার পরে পিএস বের করবা। করার পরে দেখবা যে পার্থক্যটা কতটুকু। সময়ের পরে কত হয়েছে, সময়ের আগে কত ছিল পিএইচ, এইটাই আর কি পার্থক্য। এখন দেখো 2 নাম্বার কোশ্চেন দেখো। 2 নাম্বার কোশ্চেনে বলছে যে একটা 3টা পাত্র দেওয়া আছে, এ নাম্বার পাত্র, বি নাম্বার পাত্র এবং সি নাম্বার পাত্র। দেখো প্রশ্নের মধ্যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় Mn2 এর অসম্পৃক্ত দ্রবণ 15 ml, 5 × 10⁻⁵ মোলারিটি। আর বি নাম্বার পাত্রে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় XY দ্রবণ 10 ml, 0.1 মোলারিটি। প্রশ্নটা দেখো, ওইখান থেকে আমরা করতেছি। তারপর 3 নাম্বার যে সি নাম্বার পাত্র, এখানে একটা মিশ্রণ করা হয়েছে, এখান থেকে মিশ্রণ করা হয়েছে। 2 নাম্বার সি নাম্বার পাত্রে Mn2 আর হচ্ছে XY এটা। ঠিক আছে? এখন তোমার প্রশ্নে দেওয়া আছে Mn2 এর দ্রাব্যতা এত মোলারিটি বা মোল পার লিটার, আর My2 এর কেএসপি দেওয়া আছে হচ্ছে 1.85 × 10⁻⁸। এখন এখানে অনেক কিছু ইনফরমেশন দেওয়া আছে, তাই না? প্রথমত
ক নাম্বার কোশ্চেনে কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? যে সংখ্যা দ্বারা কোনো পরমাণুর পরমাণু শক্তি স্তর, উপশক্তি স্তর। আকার আকৃতি, ত্রিমাত্রিক বিন্যাস এবং ঘূর্ণন প্রকৃতি সম্পর্কে জানা যায়, তাকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। খ নাম্বারে বলছে পাউলির বর্জন নীতি ব্যাখ্যা করো। পাউলির বর্জন নীতি বলছে যে কোনো একটা পরমাণুর দুইটা ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার মান কখনো চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হতে পারে না। যে কোনো একটা পরমাণুর দুইটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হতে পারে না। যদি তিনটা সমানও হয়, পরবর্তী একটা অসমান হবে। তখন তুমি ব্যাখ্যা করলা, ব্যাখ্যা করার পরে একটা উদাহরণ দিয়ে দিবা যে এটা পাউলির বর্জন নীতি অনুযায়ী দুইটা ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার সেট সরি NLMS, মানে হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় এবং হচ্ছে স্পিন। এগুলো তোমাদের আমি পড়াইছি, এই জন্য একটু দ্রুত বলতেছি। আচ্ছা, গ নাম্বারে দেখো। গ নাম্বার কোশ্চেনে বলছে যে এ পাত্রে দ্রবণটি দ্রাব্যতা গুণফল কত? দ্রাব্যতা গুণফল চাইছে, কি চাইছে? দ্রাব্যতা গুণফল, কেএসপি চাইছে। তো এ পাত্র কোনটা? এ পাত্র তো এখানে দেওয়া আছে Mn2। তাহলে Mn2, কেএসপি মানে কি? Mn2 এখন ভাঙো, Mn2টাকে ভাঙলে আমরা কি পাবো? M2 প্লাস আর M2 প্লাস পাবো, আর N মাইনাস পাবো, তাই না? N আছে কয়টা দ্রবণে? দুইটা। তাহলে দেখো আমরা কি করবো এখন, কেএসপি ইকুয়াল টু M2 প্লাস M2 প্লাস আর হচ্ছে 2N মাইনাস, এই দুই দুই কি হবে এখানে? পাওয়ার হয়ে যাবে। কি হবে এখানে? পাওয়ার হয়ে যাবে। তাহলে কি হবে? S × 2S², তাহলে 4S³। এটা হবে না? এস এর মান দেওয়া আছে, দ্রাব্যতার মান দেওয়া আছে, দেখো Mn2 এর দ্রাব্যতা দেওয়া আছে কোশ্চেনের মধ্যে, নিচে কোশ্চেনের মধ্যে দেওয়া আছে, দেখো দ্রাব্যতা 0.0002 দেওয়া আছে না? তো এখানে এস এর মানটা বসাই দেওয়া, শেষ। ইজি অঙ্ক, এগুলো অঙ্ক করতে অনেক মজা, কোনো প্যাচ ট্যাচ নাই তেমন একটা, বুঝছো? কোশ্চেন পড়বা, অ্যান্সার লিখবা। তাহলে এস এর মান বসাই দাও, কত হয় দেখো। 3.2 into 10 inverse 11. 3. 2 into 10 inverse 11. এমপি। সাদিয়া একটু মিলাই নিতে বলো। হ্যাঁ, এটাই উত্তর। কেএসপির মান হয়ে গেছে। তাহলে এখন আমরা কি করব? ঘ নাম্বারটা করব, ঠিক আছে? বলছে সি পাত্রে Mn2 এর অদক্ষেপ পড়বে কিনা। তাহলে সি পাত্রে কি করছে? এ এবং বি পাত্রের দ্রবণ মিশ্রণ করছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা অদক্ষেপের অঙ্ক যেভাবে করছিলাম এভাবে সুন্দর মতো করো, এখন দেখি, দেখি হয় কিনা। পদক্ষেপ পড়বে কিনা এই অঙ্কটা। তাহলে প্রথমত আমরা কি করব, আমরা আগে দেখব কার কেএসপি দেওয়া আছে। কেএসপি দেওয়া আছে My2, এটার কেএসপি দেওয়া আছে। সুতরাং আমাকে লাগবে হচ্ছে M2 প্লাস আয়নের ঘনমাত্রা আর Y মাইনাসের ঘনমাত্রা লাগবে, কারণ এটা ভাঙলে কি হয়? M2 প্লাস আর Y মাইনাস। তাহলে এখন Y কয়টা? দুইটা। তাহলে আমরা প্রথমে M2 প্লাসেরটা বের করবো। M2 প্লাসের ঘনমাত্রাটা কোথায় আছে? কয় নাম্বার পাত্রে আছে? 1 নাম্বার পাত্র থেকে বের করতে হবে, কারণ M2 প্লাসটা হচ্ছে আছে Mn2 তে। কোথায় আছে? Mn2 তে। পারবা করতে? করতে পারলে করো, নাকি করে দিব বলো।
যদি করতে পারো তাহলে করো, আর যদি না পারো বলো, করে দেই। ট্রাই করতেছি, ট্রাই করতেছি। ভাবিয়া পারতেছো? হ্যাঁ। এটা তো করাইছি, এগুলো তো পারার কথাই। তাহলে প্রথম ধাপটা কি হবে? আমরা M2 প্লাস এখন ঘনমাত্রা বের করব। তাহলে M2 প্লাসটা কই আছে? Mn2, এইটাকে ভাঙতে হবে আগে। তাহলে M2 প্লাস n মাইনাস n, কয়টা আছে দ্রবণে? দুইটা। তাহলে V1 কত? V1 দেওয়া আছে 15 ml। S1 কত? 5 × 10⁻⁵ মোলারিটি। V2 কত হবে? V2 হবে হচ্ছে দুইটা যোগফল, 15 + 10 মানে 25 ml। তাহলে S1 কত বের করতে হবে এখান থেকে? S2, তাহলে S2 কত বের করি। S2 কত হয়েছে এখানে বলো তো? 3 × 10⁻⁵। 3 × 10⁻⁵। আচ্ছা, তারপরে ঠিক তেমনি ভাবে আমরা কি করব? আমরা ওয়াই মাইনাস এখানে মাত্রা বের করবো, ওয়াই মাইনাস। তাহলে ওয়াই মাইনাসটা কোথায় আছে? B নাম্বার পাত্রে। তাহলে ওয়াইটাকে ভাঙতে হবে এখন। X+y মাইনাস হয়ে গেল। এখন V1 কত হবে এখানে? 10 ml। S1 কত হবে দেওয়া আছে? 0.1 ml। আর V2 কত হবে? আগের মতো 25 ml। S2 কত হবে এখানে? 0.04 জিরো মোলার। পয়েন্ট জিরো ফোর এখন তুমি কেআইপি বের করবা। কি বের করবা? কেআইপি। তাহলে কেআইপি কি হবে? কেআইপি ইকুয়াল টু, কেআইপি ইকুয়াল টু কি হবে যে M y2 কে ভাঙতে হবে, তাই না? M y2, তাহলে M2 প্লাস আর ওয়াই মাইনাস, এখানে স্কোয়ার হবে। এখানে কিন্তু দুই দিয়ে গুণ হবে না। কেআইপির ক্ষেত্রে কিন্তু এখানে দুই দিয়ে গুণ করবা না, হ্যাঁ? গুণ করার দরকার নাই ও, আমাদের। আমি তো 2 দিয়ে গুণ করছিলাম। কেএপির ক্ষেত্রে দুই দিয়ে গুণ হবে না, কেএসপির ক্ষেত্রে হবে। কারণ কি, আমরা একটা কথা বারবার বলছি না, যে আমরা যখন এই ঘনমাত্রাটা বের করি, আমরা পুরো দ্রবণের ঘনমাত্রাটা বের করে আনি এখান থেকে। এখানে ওয়াই এর ঘনমাত্রা আমরা পুরোটাই বের করছি দ্রবণে যতটুকু ছিল। সুতরাং আমাকে আর নতুন করে দুই দিয়ে গুণ করা দরকার নাই। সেখানে দুই দিয়ে গুণ করবো না, এটা কিন্তু কেআইপির ক্ষেত্রে। কেএসপির ক্ষেত্রে করবা, কেআইপির ক্ষেত্রে দরকার নাই। সো এখানে ঘনমাত্রাগুলো গুণ করো, আর এখানে স্কোয়ারটা থাকবে, মানে এখানে কিন্তু যদি এখানে দুই থাকে এখানে দুই হবে, তিন থাকলে এখানে তিন হবে। তো এটা কিন্তু বাদ দেওয়া যাবে না। ঘাত ঠিক থাকবে, কিন্তু এখানে গুণ হবে না। ওকে, এতটুকুই ডিফারেন্স। কত হয় দেখো? 4.8 × 10⁻⁹। তাহলে দেখো, কেআইপি বড় নাকি কেএসপি বড়? কেএসপি বড়। তাহলে অসম্পৃক্ত হ্যাঁ। হবে। ঠিক আছে, অসম্পৃক্ত হবে। কেআইপিটা ছোট, অসম্পৃক্ত হবে তাহলে দ্রবণটা। এবার 3 নাম্বার কোশ্চেন দেখো। প্রথম কোশ্চেন বলছে শিখা পরীক্ষা কাকে বলে। শিখা পরীক্ষা আমরা পড়ছিলাম, একটা ভিডিও দিয়েছিলাম, দেখো। অরবিট এবং অরবিটালের পার্থক্য কি? অরবিট এবং অরবিটালের পার্থক্য আমরা জানি। অরবিট কাকে বলে? অর্থাৎ প্রধান শক্তি স্তর, প্রধান শক্তি স্তর যেটা, এটাই হচ্ছে অরবিট। আর যেখানে হচ্ছে ইলেকট্রন পাওয়ার সম্ভাব্যতা সবচেয়ে বেশি, সেইখানে হচ্ছে সেটাকে বলে অরবিটাল। অরবিট কে আবিষ্কার করেন? বিজ্ঞানী বোর। অরবিটাল কে আবিষ্কার করেন? সমারফিল্ড। মানে সহকারী কোয়ান্টাম সংখ্যাকে বলা হয় অরবিটাল, তাই না? অরবিটকে প্রকাশ করা হয় কি? n = 1 2 3 4 অথবা KLMN। অরবিটালকে প্রকাশ করা হয় কি দ্বারা? তোমার SPDF দ্বারা। অরবিট হচ্ছে দ্বিমাত্রিক, অরবিটালটা হচ্ছে ত্রিমাত্রিক। পার্থক্য লিখে দিছিলাম, খাতার মধ্যে পড়লেই বুঝবা। 5টা না 6টা পার্থক্য লিখে দিছিলাম। এখন গ নাম্বার কোশ্চেনটা করো, যে শীতলীকরণের পরে MA যৌগের কত গ্রাম কঠিন কেলাসিত হবে?
কেলাসন, ওই যে কেলাসিত হওয়া, অর্থাৎ তাপমাত্রা বাড়ানো থেকে কমানো। অর্থাৎ তুমি প্রথমে 75 ডিগ্রি থেকে কত ডিগ্রিতে নিচো তাপমাত্রা? 25 ডিগ্রিতে। তো এখানে বলা আছে 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 গ্রাম Ma দ্রবণ, 20 গ্রাম কি দ্রবণ? Ma দ্রবণ, সম্পৃক্ত দ্রবণ। আর বি নাম্বার, মানে ওই পাশে লেখা আছে হচ্ছে 25 ডিগ্রিতে 20 গ্রাম দ্রবণ। তো এটাও হচ্ছে নিচে লেখা আছে কঠিন কেলাসাকার Ma দ্রবণ। সো তোমাকে কি করতে হবে? আমাদের ওই যে আগের মতোই S = 100 m, m - m। তাহলে প্রথমে আমরা 75 ডিগ্রিতে আমরা কি বের করব? এই এম এর মানটা বের করব। সো এস এর মান দেওয়া আছে। ও আচ্ছা, এখানে একটা জিনিস ইনফরমেশন মিসিং আছে, সেটা হচ্ছে দ্রাব্যতার মান দেওয়া নাই। তোমরা একটু 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 হচ্ছে ইয়া করে নাও। 75 ডিগ্রিতে হচ্ছে দ্রাব্যতার মান হচ্ছে 40। আর 25 ডিগ্রিতে, 25 ডিগ্রি সেলসিয়াসে হচ্ছে 25। দ্রাব্যতার মানটা আমরা এখান থেকে লিখে নিলাম, হ্যাঁ। 75 ডিগ্রিতে হচ্ছে 40, আর 25 ডিগ্রিতে হচ্ছে 25। এটা দিয়ে করো। তাহলে যদি 75 ডিগ্রিতে 40 হয়, এখানে 40 বসাও। 100 m, এম এর মান বের করব। বড় হাতের এম এর মান কিন্তু দেওয়া আছে। বড় হাতের এম মানে হচ্ছে দ্রবণ, কি দ্রবণ, কত গ্রাম দ্রবণ দেওয়া আছে? 20 গ্রাম। সো এখানে 20 বসাও। -m, -m, এখান থেকে আমরা গুণ টুন করে এখন এম এর মানটা বের করব। দেখো তো কত হয়। এম এর মানটা কত হয় এখানে? এম এর মানটা কত? বলো। এতক্ষণ লাগে করতে এটা? ছোট্ট একটা ক্যালকুলেশন হাতে তো হাতে করা যায়। 40 আর 20, 800, 800 - 40 m প্লাস 100, 140 m ইকুয়াল ফাইভ টু, পয়েন্ট সেভেন ফাইভ। ওয়ান হ্যাঁ, 5.71 এটা হইলো, তাই না? এখন তুমি কি করবা? 25 ডিগ্রিতে করবা। 25 ডিগ্রিতে এখন কিন্তু আমরা ছোট হাতের এম এর মানটা এই যে এটা পেয়ে গেছি। সো তোমাকে কি বসাইতে হবে? S = 100 m, m - m। সো আমরা কিন্তু এখানে m - m এটার মান কিন্তু পেয়ে গেছি। 20 মাইনাস কত হবে? 5.71 নাকি? তাহলে এখানে একটা মান আসে, দেখো, 14.29। এটা হচ্ছে দ্রাবকের মান। কিসের মান? দ্রাবকের মান। তো আমরা দ্রাবকের মান পেয়ে গেছি। এখন 25 ডিগ্রিতে এম এর মানটা বের করবা। 25 ডিগ্রিতে এম এর মানটা বের করবা। তাহলে এস এর মান ছিল 25, এই ছোট হাতের এম এর মানটা বের করব। আর এই দ্রাবকের মান দেওয়া কি? 14.29। এটা কিন্তু দ্রাবকের মান, হ্যাঁ। এটা এখন দ্রাবকের মান, যেহেতু আমরা দ্রবণের মান জানছি, আবার হচ্ছে ছোট হাতের এম এর মানও জেনে গেছি। সো আমরা দ্রাবকের মানটা কিন্তু ইজিলি বের করতে পারি। আমরা এখন শুধুমাত্র বের করব এই এম এর মান। অর্থাৎ 25 ডিগ্রিতে কত হয়? কত হয় বলো তো এম এর মানটা? 3.5725। 3.57। তাহলে এখন বিয়োগ করবা 5.71 থেকে 3.57 বিয়োগ করবা, এটাই উত্তর। সুতরাং আমরা মনে রাখবো, যদি আমরা তাপমাত্রা বেশি থেকে কমে নিয়ে আসি, তাহলে অবশ্যই দ্রবণটা কি হবে? কেলাসিত হবে। সো কেলাসিত পদার্থের পরিমাণ আমরা পাবো এখানে। আচ্ছা, এখন আসো হচ্ছে 3 নাম্বার, 3 নাম্বারের ঘ। 3 নাম্বারের ঘতে কি বলছে বলো? যে শক্তি স্তর, উদ্দীপকের সর্বশেষ শক্তি স্তরে
পাউলির বর্জন নীতি অনুযায়ী অরবিটাল সংখ্যা গণনা করো। দেখো, তোমাদের আমি এটা করাইছিলাম, মনে আছে? 4 নাম্বার শক্তি স্তরে কিভাবে অরবিটাল সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে হয় আমরা এটা করছিলাম। NLMN, এটা ছক দিয়ে করছিলাম, মনে আছে? এই ছকটা কি মনে মনে থাকলে তো ভালো। এই যে এখানে এরকম একটা ছক আঁকছিলাম। এখানে দিছিলাম হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এখানে দিছিলাম সহকারী, এখানে দিছিলাম ম্যাগনেটিক, আর এখানে দিছিলাম স্পিন। পরে দিছিলাম হচ্ছে উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা এবং তোমার লাস্টে দিছিলাম মোট ইলেকট্রন সংখ্যা। ছকটা কি মনে আছে তোমাদের, সাবা? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে আছে। এই ছকটা ভালো মতো পড়বা। 3 নাম্বার শক্তি স্তরেরটা পড়বা, 4 নাম্বারেরটা পড়বা। সো এখানে কিন্তু বলছে যে সর্বশেষ শক্তি স্তর বলতে বুঝাইছে ডি নাম্বার, অর্থাৎ ABCD। হ্যাঁ, তোমার এখানে 4টা শক্তি স্তর দেওয়া আছে। সো 4 নাম্বার শক্তি স্তরের কথা বলছে এখানে। মাঝখানে যেটা ছিল এটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের উপরে একটা, তারপরে একটা, তারপরে একটা, তারপরে একটা, মোট 4টা শক্তি স্তর দেওয়া আছে। তো 4 নাম্বার শক্তি স্তরের পাউলের বর্জন নীতি অনুযায়ী আমরা কি করব, এটা ব্যাখ্যা করব, মানে এই ছকটা আঁকবো, যেটা তোমাদের আমি করে দিছি। তো এটা নতুন করে আর করা দরকার হবে না আশা করি, তোমরা এটা প্র্যাকটিস করবা। 4 নাম্বার সৃজনশীলটা খেয়াল করো, যে 75 ml A3B2 দ্রবণ, এটাও আমি করাইছি সেদিনকার ক্লাসে। তো এটা আর করার দরকার নাই, তোমরা এটা দেখবা। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, স্টার দিয়ে রাখবা। তোমাদের প্রথম অর্ধবার্ষিক পরীক্ষা বা যে কোনো একটা পরীক্ষা এটা থাকবে, এই অঙ্কটা চ্যালেঞ্জ দিয়ে বললাম। সব কলেজেই যে কোনো একটা পরীক্ষায় দিবে এই অঙ্কটা, বুঝতে পারছো? এটা একটু প্যাচ আছে তো, ওই যে A3B2, অনেকে এটা ভাঙাইতে পারে না। যেমন A3B2 কে ভাঙলে কি হয়, A2 প্লাস আর B3 মাইনাস। কেন? কারণ বি এর যোজনী 3 এবং হচ্ছে এ এর যোজনী 2। এখন এ আছে কয়টা দ্রবণে? 3টা। বি আছে কয়টা? 2টা। শেষ। এখন তোমাকে ওই যে যখন S1টা লিখবা, ঘনমাত্রা বের করতে যাবা, তখন এ থাকলে 3 দ্বারা গুণ করতে হবে, আর বি থাকলে 2 দ্বারা গুণ করতে হবে, মনে আছে? বলো তো, ঘনমাত্রা কখন 2 3 দ্বারা গুণ করতে হবে? যখন তোমাকে বলবে A2 এর ঘনমাত্রা বের করো, তখন তুমি V1 লিখলা, S1টা 3 দ্বারা গুণ হবে, কারণ কি? কারণ এখানে 3 আছে। 3 কেন আছে? কারণ এখানে সমতাকরণে 3 আসছে এখানে, সুতরাং 3 মোল আছে। এই জন্য আমরা কেআইপি যখন বের করি, তখন কিন্তু আমরা 2 দ্বারা 3 দ্বারা গুণ করি না, মনে থাকবে। এই জন্য করি না। তারপর V2 বের করি, পরে S2টা বের করি। ফাবিয়া, মনে আছে কি? হুম, মনে আছে। আচ্ছা, তাহলে এই অঙ্কটা আমরা খুব ভালো মতো শিখবো। হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখো, আহ ক নাম্বারে বলছিল আলফা কণা কাকে বলে। আলফা কণা কাকে বলে, অর্থাৎ হিলিয়াম নিউক্লিয়াসের দ্বিধনাত্মক আহ চার্জকে, হিলিয়াম নিউক্লিয়াসের দ্বিধনাত্মক চার্জকে বলা হয় তোমার আলফা কণা। এইটা হলো আলফা কণা, এটা হলো আলফা কণা, ঠিক আছে? আলফা কণার ভর কত? আলফা কণার ভর হলো 4, 2 4, 4 হলো ভর। গতিবেগ কত আলফা কণার? 1.07 10⁻⁷ থেকে 2.5 × 10⁻⁻7 মিটার/সেকেন্ড। এটা লিখে দিছিলাম অবজেক্টিভের জন্য। দেখো, হুন্ডের নীতি অনুযায়ী ফসফরাসের ইলেকট্রন বিন্যাস করো। ফসফরাস ইলেকট্রন বিন্যাস করতে বলছে হুন্ডের নীতি দ্বারা। তাহলে হুন্ডের নীতিটা লেখো তো আগে, যে সমশক্তি সম্পন্ন অরবিটাল গুলোকে বলা হয় ডিজেনারেট অরবিটাল। সো যখন অরবিটালে ইলেকট্রন গুলো প্রবেশ করবে, তখন কি করবে? সর্বোচ্চ সংখ্যক অযুগ্ম অবস্থায় ইলেকট্রন প্রবেশ করবে। অযুগ্ম বলতে কি বোঝায়? প্রথমে একমুখী স্পিনে যাবে,
পরবর্তীতে যাবে বিপরীতমুখী স্পিনে। অর্থাৎ হুন্ডের নীতিতে বলছে যখন ইলেকট্রন হচ্ছে অরবিটালে প্রবেশ করবে তখন প্রথমে যাবে একমুখী স্পিনে, তারপর বিপরীতমুখী স্পিনে প্রবেশ করবে। সহজ বাংলায় লিখবা, এত কঠিন ভাষায় লেখার দরকার নেই। ঠিক আছে? তাহলে দেখো ফসফরাসেরটা কিভাবে করবা। ফসফরাসের আগে 15, এটা ইলেকট্রোবিন্যাস করো, 1s2, 2s2, 2p6, 3s2, আর হচ্ছে 3p5, 3p3। এখন তুমি এটা করতে পারবা না? এই যে অ্যাসেটটা কি করবা, অ্যাসেটটা হতো খুব ইজি। শেষ পিএডটা কি করবা, পিএডটা করবা হচ্ছে 1 2 3, তিনটা, তাহলে তিনটা ইলেকট্রন আছে না, তিনটা ইলেকট্রন, তাহলে একটা ইলেকট্রন, দুইটা ইলেকট্রন, তিনটা ইলেকট্রন, শেষ, হুন্ডের নীতি শেষ। খুবই সহজ। সারা বুঝছো? জি ভাই। এগুলো তো বুঝার কথা। এগুলো হ্যাঁ। এগুলো তো মনে করো খুবই ইজি একটা জিনিস। আমি এত কঠিন কিছু দেখি না এখানে। তারপর দেখো আমরা পরের সৃজনশীলে যাই। এখানে দেখো যেটা হচ্ছে মোটা কলমে লেখা আছে। হ্যাঁ, মোটা কলমে দেখো 1 নাম্বার সৃজনশীলটা লেখা আছে। এখানে শক্তি স্তর দেওয়া আছে এভাবে, চারটা না 5টা দাগ দেওয়া আছে, তাই না? এরকম এরকম 5টা দাগ দেওয়া আছে, দেখো। প্রশ্নে যাও। তো এখানে কি বলছে, ক নাম্বারে বলছে প্রতিভা কাকে বলে, প্রতিপ্রভা। প্রশ্নে এটা উত্তর তোমাদের খাতায় লেখা আছে। অনুপ্রভা কাকে বলে, প্রতিভা কাকে বলে, আমি লিখে দিছি। দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাবটা বিশ্লেষণ করো। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাবটা কি? ওই যে তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপ হারি বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া কি হয়, তাপমাত্রা বাড়াইলে দ্রাব্যতা হ্রাস পায়। কেন হ্রাস পায়? কারণ সকল সালফেট এবং সকল হাইড্রোক্সাইড এরা হলো তাপ উৎপাদী বিক্রিয়া। কারণ তাপ উৎপাদী বিক্রিয়াতে হচ্ছে তাপমাত্রা বাড়াইলে কি হইতো, বিক্রিয়া পশ্চাৎমুখী হইতো, যার কারণে দ্রাব্যতা হ্রাস পাবে। আর তাপ হারিতে কি হয়, তাপমাত্রা বাড়াইলে দ্রাব্যতা বাড়ে, কারণ সকল নাইট্রেট এবং সকল ক্লোরাইড এরা হচ্ছে তাপ হারি বিক্রিয়া। এই ব্যাখ্যাটা দিবা, শেষ হয়ে গেল। ফাবিহা বুঝছো কোনটা দিবা ব্যাখ্যা? বুঝছো কিনা? বুঝো নাই? না, বুঝি নাই। না। এই দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাবটা লিখে দেই নাই তোমাকে তোমাদের? ভুলে গেছো তো হ্যাঁ। তাহলে দ্রাব্যতার উপর তাপমাত্রার যে প্রভাবটা, ওইখানে আমি কি লিখছিলাম? নোটটা বের করো তো দেখি, নোটটা বের করো। সেই পড়ছো 1 মাস আগে, তো কি মনে থাকবে? সেখানে আমি বলছিলাম যে দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাবটা ব্যাখ্যা ব্যাখ্যা করতে হবে হলো তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপ হারি বিক্রিয়া দিয়ে। তো তাপ উৎপাদী বিক্রিয়াতে কি হয়, যখন তুমি তাপমাত্রা বাড়াও তখন কি, লা শাতেলের নীতি অনুযায়ী আমরা কি জানি, পশ্চাৎমুখী হয়। পশ্চাৎমুখী হয়। পশ্চাৎমুখী হওয়া মানে দ্রাব্যতা হ্রাস পাওয়া। সকল হুম। সালফেট এবং সকল হাইড্রোক্সাইড এরা হচ্ছে কি, তাপ উৎপাদী। তাহলে যারা সোডিয়াম নাই, সোডিয়াম সালফেট, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম সালফেট, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এরা সবাই হচ্ছে কি, তাপ উৎপাদী। উদাহরণ দিয়ে দিলাম। তারপরে সকল নাইট্রেট এবং সকল ক্লোরাইড এরা হচ্ছে তাপ হারি, তাপ হারি বুঝছি বিক্রিয়া। বুঝছি। হ্যাঁ, ঠিক আছে। ওই যে রিভাইজ দাও না, যে রিভাইজ দিলে মনে পড়বে। আমি আর কয়বার বলবো, এটা তো তোমাদের ক্লাসে পড়া ধরছি, ক্লাসে পড়াইছি, না পারলে আবার পড়াইছি, কিন্তু রিভাইজ করো না, যে এই জন্য ভুলে যাও। পরে গ নাম্বার খেয়াল করো, গ নাম্বারে বলছে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করে ডি শক্তি স্তরে অরবিটাল সংখ্যা নির্ণয় পূর্বক মোট ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। মানে 4 নাম্বার শক্তি স্তরের কথা বলছে, ঠিক আছে? অর্থাৎ তোমাকে 4 নাম্বার শক্তি স্তরে যে ইলেকট্রন সংখ্যার যে সেটটা, ওই যে ছকটা, এই ছকটা আঁকতে হবে। তার মানে বুঝতেছো কত ইম্পর্টেন্ট। তোমাদের প্রথম অর্ধবার্ষিক পরীক্ষায় বা প্রথম টিউটোরিয়াল পরীক্ষায় থাকবে এটা। সো এটা শিখবা ভালো মতো।
দুইটা কমন দিয়ে দিলাম, কোশ্চেন একদম কমন কোশ্চেন, এই দুইটা থাকবেই, সব কলেজেই থাকবে। তারপর ঘ নাম্বার কোশ্চেন বলছে বি শক্তি স্তরের তৃতীয় রেখার তরঙ্গ দৈর্ঘ্যের বর্ণ দৃশ্যমান হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখন দেখো বি শক্তি স্তর কোনটা? 2 নাম্বার শক্তি স্তর। বি শক্তি স্তরে দেখো তোমার তিনটা রেখা আছে, একটা আসছে 3 থেকে, একটা আসছে হচ্ছে 4 থেকে, আর একটা আসছে হচ্ছে 5 থেকে। তার মানে বি শক্তি স্তরে তিনটা রেখা আছে, একটা আসছে 3 থেকে, একটা আসছে 4 থেকে, একটা আছে 5 থেকে। তাহলে মনে রাখবা এখানে N1 এর মান হবে 2, আর N2 এর মান হবে হচ্ছে কি 5। কেন 5 হবে? কারণ তুমি এই পাশ থেকে হিসাব করবা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, তাহলে এটা হলো তৃতীয় রেখা। তৃতীয় রেখাটা কই থেকে আসছে? 5 থেকে আসছে। এই জন্য N2 হবে সবসময় বড়, বড় মানটা হবে N2, আর N1টা হবে ছোট মানটা। তাহলে আমরা কি জানি? ওই যে 1/λ = কি RH 1/N1² মাইনাস N2²। শেষ। এখন তুমি RS এর মান বসাও, 1.09678 10⁻7। এখানে N1 এর মান কত? 2² মাইনাস N2 এর মান কত? 5²। এখানে ল্যামডার মানটা কিন্তু প্রথমে আসবে হচ্ছে 1/λ মান। এখানে একটা মান আসে, তোমরা না 991 ক্যালকুলেটরটা ইউজ করবা, একসাথে করতে পারবা এক সিরিয়ালে 991টা ব্যবহার করলে। আর 100 ms ব্যবহার করলে কিন্তু একটা একটা কইরা কইরা করতে হবে। ভাই একটু বলতেছেন, কথা শোনা যাচ্ছে না। শুনতে পাও নাই? হ্যাঁ, এবার শুনতে পেলাম, তা বল। এই অঙ্কটা করতে পারবো না? আহ, আচ্ছা দেখো আমিও বলি। দেখো এইখানে দেখো ওই যে ঘ নাম্বার যে কোশ্চেনটা বলছে, এটার দিকে খেয়াল করছো যে বিশক্তি স্তরে তৃতীয় রেখার তরঙ্গ দৈর্ঘ্যের বর্ণ দৃশ্যমান হবে কিনা। এখন দৃশ্যমান হবে কিনা তার জন্য তুমি কি বের করবা? তরঙ্গ দৈর্ঘ্যের মান বের করবা, তরঙ্গ দৈর্ঘ্যের মানটা বের করবা। সো তোমাকে কি করতে হবে? আগে বুঝতে হবে যে তৃতীয় রেখা কোনটা এখানে। এখন বি শক্তি স্তর কোনটা এখানে বলো তো? বি শক্তি স্তর কোনটা? এখানে 5টা দাগ আছে, 5টা রেখা আছে। তো এইটা হলো বি। তো বি থেকে দেখো একটা গেছে এইখানে, একটা গেছে এইখানে, একটা গেছে এইখানে রেখা। তাহলে 3 নাম্বারে গেছে একটা, 4 নাম্বারে গেছে একটা, 5 নাম্বারে গেছে একটা। তাহলে বলছে তৃতীয় রেখা, এটা হলো 1 নাম্বার রেখা, এটা 2 নাম্বার রেখা, এটা 3 নাম্বার রেখা। তাহলে তৃতীয় রেখাটা কই থেকে আসছে বলো তো? 5 থেকে আসছে। তাহলে 5 থেকে কোথায় আসছে? 2-এ। তাহলে N1 এর মান কত হবে এখানে? 2। আর N2 এর মান হবে 5। বুঝতে পারছো? এখন তুমি শুধু আমরা কি ছোটটা N1 ধরি? অবশ্যই ছোটটা N1 ধরবা। তুমি যদি ছোটটা N1 না ধরো তাহলে কি হবে বলো তো? ধরো তুমি এই যে এখানে যে মানটা বের করবা, মান মনে হয় অবাস্তব আসবে। এই দেখো এরকম যদি হয়, ধরো এটা 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 আমরা হলো করি, এখানে হবে 4, এখানে হবে 25, তাহলে 4 হবে, এখানে 25। পরে তুমি লসাগু করবা, লসাগু করলে কত হয় এখানে? 100, তাই না? লসাগু করলে 100 হয়। তাহলে এখানে হবে 25 - 4, এটা হবে। তাহলে 20/100 হইলো। বুঝতে পারছো? এখন তুমি যদি এটা না কইরা এখানে 5² দাও আর এখানে 2 দাও, তাহলে কি হবে বলো তো? উল্টা হয়ে যাবে না? এখানে 100ই হবে, লসাগু ঋণাত্মক 100ই নেগেটিভ হবে। আসবে। কিন্তু এখানে হবে 4, এখানে হবে 25, তাহলে মান কি নেগেটিভ চলে আসলো না? এই জন্য N1 সবসময় কি করতে হয়? ছোটটা ধরতে হয়, আর N2 ধরতে হয় বড়টা। বুঝতে পারছো?
তাহলে আমরা এই যে এখান থেকে একটা মান বের করব, সেটা হচ্ছে এই মানটা বের করব, এই মানটা বের করব 7 8 10 to the power 7, 1/2 স্কোয়ার মাইনাস 1/5 স্কোয়ার। কত আসছে এটা বলো তো? কত আসছে এখানে? 4.3.10 / 7, মানে ফোর ল্যান্ডার মান 4.3 × 10 / 7 হয়েছে, আর এমনি ইয়ার মান হচ্ছে টু হ্যাঁ, এখন পয়েন্ট থ্রি এটার মান বের করো। ওইটার মানই হচ্ছে এটা এটা আসছে। আসছে, আচ্ছা আর ঠিক আছে। হ্যাঁ, এখন তুমি কি করবা? এখন তুমি তোমার ন্যানোমিটার, এটা আসছে কিসে বলো তো? মিটারে কিসে আসছে এই মানটা? মিটারে আসছে। এখন তুমি কিসে নিবা? ন্যানোমিটারে নিবা, ন্যানোমিটার। সো তোমাকে কত দিয়ে গুণ করতে হবে? 10 to the power 9 দ্বারা গুণ করতে হবে। এই মানটা কত আসছে? একটু 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 আবার করো তো এই মানটা, এই যে ল্যামডার মানটা করো তো আর একটু। ল্যামডার মান তো এটাই আসছে, আচ্ছা এটাই মনে হয় আসবে। তাহলে তুমি যখন মিটার থেকে কি করবা, ন্যানোমিটার করবা, তখন কি করবা? 10 to the power 9 দ্বারা গুণ করবা। সুতরাং এখানে 430 আসবে মনে হয়, তাই না? দেখো তো। 434.8। 434.এত, হ্যাঁ। তাহলে আমরা একটা শিখছিলাম না যে দৃশ্যমান অঞ্চলে 380 থেকে 780। এখন দৃশ্যমান অঞ্চলে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এত। তাহলে এই যে তরঙ্গ দৈর্ঘ্যের একটা রেঞ্জ আছে, 380 থেকে 424, 424 থেকে 450, 450 থেকে 500, 500 থেকে 575, 575 থেকে কত, 647 না কত জানি একটা আছে। তারপর 647 থেকে 575 থেকে 590 একটা আছে। তারপর 590 থেকে 647 একটা আছে। 47 থেকে 780 পর্যন্ত একটা আছে, মোট 60টা রং। এই 60টা রঙের তোমাকে কি করতে হবে? তোমার তরঙ্গ দৈর্ঘ্য মুখস্থ রাখতে হবে। তাহলে এটা হবে আসমানি কালার, কি হবে? আসমানি। কারণ বেনিয়া সহকলা, বেনি, বেনিয়া, আচ্ছা বেনিয়া। তাহলে এটা নীল হবে, হ্যাঁ নীল অঞ্চলে হবে। কারণ নীল হচ্ছে 424 থেকে 450 সম্ভবত। দেখো একটু। তাহলে এইভাবে আমরা করতে পারবো অঙ্কগুলো। সুতরাং মনে রাখবা, যখন তোমাকে এরকম প্রশ্ন দিবে, ধরো এটা একটা প্রশ্ন, 4টা শক্তি স্তর দিলাম এখানে, একটা, দুইটা, তিনটা, 4টা। ইলেকট্রন এখান থেকে লাফায় 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 এখানে আসলো। তাহলে বলো তো 4 নাম্বার থেকে কোথায় আসলো? 2 নাম্বারে। তাহলে এখানে N1 এর মান হবে 2, N2 এর মান হবে 4। ঠিক তেমনি ভাবে সব জায়গায় এভাবে করবা, যে ইলেকট্রনটা বলবে, ইলেকট্রনটা দেখাই দিবে এরকম করে যে এইভাবে 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 এখানে আসতেছে, অথবা এখান থেকে এখানে আসতেছে, 3 থেকে 1-এ, 4 থেকে 1-এ, এভাবে দিবে। তো তোমাকে ওই এর চেয়ে বেশি দিবে না। 4 থেকে 3-এ 2-এ দিবে, অথবা 5 থেকে 2-এ দিবে, অথবা 3 থেকে 2-এ দিবে, অথবা 3 থেকে 1-এ দিবে। এর মধ্যেই দিবে, এর বেশি দিবে না। বুঝতে পারছো? অত কঠিন দেয় না। আর যদি মনে করো অসীম থেকে আসে, যদি অসীম থেকে আসে কি হয়? অসীম থেকে তখন কি হবে? N2 এর মানটা হবে ইনফিনিটি, আর N1টা হবে, ধরো N1 বলছে ইলেকট্রনটা অসীম থেকে তোমার 2 নাম্বারে আসছে। কয় নাম্বারে আসছে? 2 নাম্বারে। ইলেকট্রনটা অসীম থেকে 2 নাম্বারে আসছে। সো এখানে N2টা হবে অসীম, আর N1টা হবে হচ্ছে 2। তখন তুমি কি করবা? যে 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এখানে তুমি কি করবা? N1 এর মানটা বসাবা 2, তাহলে 2 স্কোয়ার বসাইলা। আর N2 কত বসাবা? ইনফিনিটি। ইনফিনিটি স্কোয়ার মানে কি? ইনফিনিটি। 1/ইনফিনিটি মানে হচ্ছে জিরো। কত? জিরো। তাহলে এখানে কি হবে? জিরো হয়ে যাবে। আর নিচে হবে, এখানে হবে 1/4। তখন তুমি ইজিলি করতে পারবা।
1/ইনফিনিটি মানে হচ্ছে জিরো, আর 1/0 মানে হচ্ছে ইনফিনিটি। এটা তো জানো নাকি? আচ্ছা, এরপরে লাস্টের যে পেজটা আছে এটা আমরা একটু খেয়াল করি, হ্যাঁ। লাস্টের পৃষ্ঠাটা দেখো তো, এখানে বলছে, আচ্ছা লাস্টের পৃষ্ঠার 1 নাম্বার যে কোশ্চেনটা আছে না, ওইটা তোমাদের লাগবে না এখন। 2 নাম্বার কোশ্চেনটা সলভ করবো। আমার মোবাইলে 2 নাম্বার কোশ্চেনটা সলভ করো তো। শুনতেছো? দুই জি নাম্বার ভাইয়া শুনতে। 2 নাম্বার কোশ্চেনটা সলভ করো, এটা আমি করে দেবো না, কারণ আমরা অলরেডি সব নিয়মের অঙ্ক করছি। তো 2 নাম্বারটা করতে পারলে মোটামুটি তোমাদের সৃজনশীল শেষ আজকের মতো এখানে। শুধু গঘ না? হ্যাঁ, গ খ করো। আমরা কিন্তু এটা করলে মোটামুটি সৃজনশীলের যে টাইপ গুলো আছে সব শেষ হয়ে যাবে আপাতত। আরো যদি ডিফিকাল্ট কিছু করানো থাকে আমরা করব সামনে। উত্তরটা বলো আমাকে, হ্যাঁ। ভাবিয়া ডক্টর রিয়া কি করে? ভাবিয়া কি কই গেল? চলে গেছে নাকি? এটা করো। গড অ্যান্সার কি হচ্ছে 4 × 10⁻⁴। 4 × 10⁻⁴। আচ্ছা, তাহলে দ্রাব্যতার মান এখানে কিন্তু, দ্রাব্যতার মান কিসে দেওয়া ছিল বলো তো? গ্রাম পার লিটারে দেওয়া ছিল। তুমি কি এটা মোল পার লিটারে করছো? ও, আমি তো এই যে ইয়ে পাঁচ, 1 নম্বর পাঁচে এস এর মান আছে না, ওইটা দিয়ে করবো। ও হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে তাহলে। ও তুমি হচ্ছে একটু একটু দেখো, এখানে দ্রাব্যতার মান কিন্তু আলাদাভাবে দেওয়া আছে, তুমি ঘনমাত্রা নিয়ে করছো কেন? ওটা আলাদা জিনিস। তুমি এখানে নিচে লেখা আছে দেখো, 25°C তাপমাত্রায় হুম। AgNO3 সিলভার নাইট্রেটের দ্রাব্যতা দেওয়া আছে 2.2 × 10⁻³ গ্রাম পার লিটার। তো আমরা কি জানি বলো তো? গ্রাম পার লিটার দেওয়া থাকলে আমরা কি করবো, এটাকে মোল পার লিটারে নিব। জি। সো আমাদের কত দিয়ে ভাগ করতে হবে? তোমার আণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। সিলভারের ভর হচ্ছে 107, নাইট্রোজেনের হচ্ছে 14, অক্সিজেন হচ্ছে 16 × 3, কত হয় দেখো? 169। হ্যাঁ, ওটা দিয়ে এখন ভাগ করো, তাইলে আমাদের দ্রাব্যতাটা কি হবে? মোল পার লিটারে চলে আসলো। তারপরে তুমি এখন করবা এটা, মানে প্রথমে কিন্তু ভুল। হ্যাঁ, এগুলো প্র্যাকটিস করতে হবে, তোমাদের বলছিলাম বারবার যে। তো হাজারিসের বইটা সলভ করবা। কিন্তু এখানে অন্য জায়গায় যে এস এর মান দিয়ে করি, এটা মানে কেন করলাম না? কোনটা? অন্য জায়গায় মানে এস এর মান থাকে, ওটা দিয়ে করি আর কি। এই জায়গায় করলাম না তাই। এখানে করলাম না, এখানে তো দ্রাব্যতা আলাদাভাবে দিয়ে দিছে, তুমি ঘনমাত্রা দিয়ে কেন করবা? দ্রাব্যতার মান যেখানে দিয়ে দিবে সেখানে তোমার তো আর ওই ঘনমাত্রা নেওয়ার দরকার নাই। একটা কোশ্চেনে ইনফরমেশন তো এমনি এমনি দিবে না, অবশ্যই কোনো না কোনো কাজে দিবে। এটা একটু মাথায় খেয়াল রাখবা। আর একটা জিনিস দেখো তুমি, অদক্ষেপ পড়ার একটা অঙ্ক থাকে, অদক্ষেপ পড়ার জন্য ওই ঘনমাত্রাটা লাগবে। সো অদক্ষেপের অঙ্কের জন্য দিছে ওইটা, এটা তোমাকে তখন বুঝে নিতে হবে। দ্রাব্যতার মান আলাদা দেওয়া হয়েছে এই জন্য, আর ঘনমাত্রার মান আলাদা দেওয়া হয়েছে এই জন্য, কারণ অদক্ষেপের অঙ্ক করতে হবে এখান থেকে। তাহলে এটা হচ্ছে 1.69 × 10⁻10। হ্যাঁ, ঠিক আছে।
তো অতক্ষেপের অঙ্কটা নিজেই করতে পারবা, সমস্যা নাই। ওটা করে আমাকে জানাও। কালকে আমাকে হচ্ছে ওই যে তোমাদের হাজারি স্যারের বইয়ের যে অবজেক্টিভ গুলো আছে গুণগত রসায়নের, সেটা আমাকে ছবি তুলে পাঠিয়ে দিও তো। 200টার মতো মনে হয় আছে, পাঠিয়ে দিও, হ্যাঁ। তো এই যে উদাহরণ থাকে ওগুলা নাকি একদম আরে লাস্টের না, ওই যে মধ্যে? অবজেক্টিভ দেখবা, মানে অধ্যায়ের ও শেষে আচ্ছা অবজেক্টিভ আচ্ছা। আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থাক, থাক। ওইটা। ঠিক আছে।